আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানব। নন ফাইনাইট ভার্ব কি এবং কেন শিখব, রাইট? নন ফাইনাইট ভার্ব হচ্ছে এক কথায় অসমাপিক ক্রিয়া, যেটা ফাইনাইট ভার্বকে জাস্ট তার পরিপূর্ণ অর্থ প্রদানে সাহায্য করে। তাহলে এটার নিজে অর্থ পরিপূর্ণ প্রদান করতে পারে না, বাট ফাইনাইট ভার্বকে সাহায্য করে, এটা হচ্ছে বিষয়। আর ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, আজকে আমরা এই বিষয়গুলো ডেফিনেশন, স্ট্রাকচার, এক্সাম্পল, পজিশন ইন সেন্টেন্স, দ্যাট মিন্স বাক্যের কোথায় কিভাবে ব্যবহার হয়, তার মাধ্যমে আমরা আজকে নন ফাইনাইট ভার্বের ধারণাটা ক্লিয়ার করব। ওকে, সো কেন শিখব? কারণ আমরা যদি বাক্যের গঠন করতে গিয়ে যাই, বাংলা থেকে ইংলিশ বলো বা ইংলিশ থেকে বাংলা বলো, অবশ্যই তোমাকে নন ফাইনাইট ভার্বের সাহায্য নিতে হবে। সো ডিয়ার লার্নার্স, if you want to develop your skill in English, you must know different sector in grammar, different parts of grammar. This is one of the most important grammar in English grammar. So please keep on watching this class till the end. So please, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নন ইনফিনিটিভ কাকে বলে। তো দেখো, বাক্যের কোথায় ইনফিনিটিভ ব্যবহার হয় বা ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এটা হচ্ছে ইনফিনিটিভ। কেন? এটা ইনফিনিটিভ হওয়ার দুটো যুক্তি আছে। নাম্বার ওয়ান যুক্তিটা হচ্ছে যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ইনফিনিটিভ, পাশাপাশি ভার্ব থেকে আসছে কিন্তু ভার্ব এবং কি নাউন এর মতো কাজ করে, নাউনের মতো কাজ করে। তাহলে যখনই আমরা দেখব বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সেই ভার্বটা আবার যদি দেখি নাউনের মতো কাজ করে, তাহলে তাকে কি বলা হবে? ইনফিনিটিভ বলা হবে। এবার আসো পজিশন ইন সেন্টেন্স। সেন্টেন্সের কোথায় ব্যবহার হবে? তো সাধারণত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট, এটা সাবজেক্ট ফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? তারপর আবার বাক্যের মধ্যে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। কমপ্লিমেন্ট, she looks to be happy। এখানে যে ব্যবহারটা তুমি দেখতে পাচ্ছ এটা কমপ্লিমেন্ট হিসেবে। আবার তাহলে প্রথমে দেখতেছি সাবজেক্ট হিসেবে, তারপর দেখতেছি আমরা কমপ্লিমেন্ট হিসেবে। এরপর হচ্ছে সেন্টেন্সে এভাবে এককভাবেও ব্যবহার হয়, আবার ফ্রেজের মধ্যেও ব্যবহার হয়। যেমন টু রিড স্টোরি বুক, টু রিড বুক, এটা একটা ফ্রেজ। ফ্রেজের মধ্যেও আমরা আবার ইনফিনিটিভ পাবো। সো প্লিজ, দিস ইজ অল অ্যাবাউট ইনফিনিটিভ। সো নাও আরেকটা ব্যবহার আমরা একটু বলবো, সরি, সেটা হচ্ছে যেমন I went to see him, আমি তাকে দেখতে গেলাম। খেয়াল করে দেখো, এই টু সি এটাও কিন্তু ইনফিনিটিভ, কিন্তু এই ইনফিনিটিভটা না তোমার সাবজেক্ট, না তোমার কমপ্লিমেন্ট, না তোমার ফ্রেজ। তাহলে এটা কি? সো এইখানে ইনফিনিটিভকে একটু ডিফারেন্স হইতে তোমাকে ভাবতে হবে। সেটা হচ্ছে ইনফিনিটিভকে বলা হচ্ছে একটা নাউন ইনফিনিটিভ, আর এটাকে বলা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভ, নাউন ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ। খেয়াল করো, নাউন ইনফিনিটিভ, নাউন ইনফিনিটিভ, আর এটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভ হচ্ছে যদি উদ্দেশ্য বা ফলাফল হয়, জন্য, উদ্দেশ্যে হয়, তাহলে
তাকে বলা হচ্ছে কোয়ালিফাইং। আর এর মধ্যে আমরা যেই ইনফিনিটিভটা বললাম সেটাকে বলা হচ্ছে নাউন ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ সম্পর্কে আরও ডিটেলস নিয়ে ইনশাল্লাহ একটা নতুন ক্লাস করব। আপাতত এতটুকু তুমি শেখার চেষ্টা করো। ওকে, এরপর আসো জিরান্ট। সো হোয়াট ইজ জিরান্ট? জিরান্ট হচ্ছে ডেফিনেশনের দিক দিয়ে ইনফিনিটিভ জিরান্ট একই রকমের। কেমন? জিরান্ট ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। খেয়াল করো। ওকে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা জিরান্ট। কেন? ঠিক একইভাবে বলা হচ্ছে যে ভার্ব যখন নাউনের মতো কাজ করে, ভার্ব নাউনের মতো কাজ করে, তাহলে ডেফিনেশন ইনফিনিটিভ জিরান্ট একই, বাট ডিফারেন্স হচ্ছে স্ট্রাকচার। ভার্ব ওয়ান প্লাস আইএনজি। প্লিজ স্টুডেন্টস, দিস ইজ কল্ড জিরান্ট। ভার্ব নাউনের মতো কাজ করবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে। সো এখানেও পজিশনের দিকে আমরা একটু খেয়াল করব। পজিশনটা কি? এটাও সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তারপরে তোমার অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে তোমার এখানে আসবে বা ব্যবহার হবে। এরপর হচ্ছে তোমার কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার হবে। সো দেখো একটা একটা করে এক্সাম্পল দিই। সাবজেক্ট হিসেবে আর লিখবো না, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার। এরপরে যদি অবজেক্ট হিসেবে বলি তাহলে হচ্ছে যে আই লাইক রিডিং, এটা হচ্ছে যে অবজেক্ট হিসেবে, অবজেক্টিভ। তারপর হচ্ছে তোমার আই লাইক রিডিং, এটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আবার কম্পাউন্ড নাউন, দিস ইজ মাই রিডিং রুম, এটা হচ্ছে তোমার কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার। কম্পাউন্ড নাউন মানে একাধিক ওয়ার্ড নিয়ে যখন একটা নাউনের মতো কাজ করবে, কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। সো this is about gerund. I hope you got this. Now we are going to start learn about participle. So what is participle? Participle হচ্ছে তোমার জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যদিও ভার্ব থেকে আসছে কিন্তু কাজ করবে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। ওকে, পার্টিসিপল। যেমন খেয়াল করে দেখো, ভার্ব কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো যখন কাজ করবে, ভার্ব অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। বাক্যের মধ্যে যখনই ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটাই কি হবে তোমার? সেটাই হচ্ছে তোমার পার্টিসিপল। সো পার্টিসিপল ডেফিনেশনের জন্য না, স্ট্রাকচারের জন্য পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো নাও আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। সো প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করো, আই স হিম গোয়িং, প্রেজেন্ট পার্টিসিপল। হিমের অবস্থা নির্দেশ করতেছে। অ্যাডজেক্টিভের কাজে কি? নাউন বা প্রোনাউনের অবস্থা নির্দেশ করা। নাউন বা প্রোনাউনের কি নির্দেশ করা? অবস্থা নির্দেশ করা। খেয়াল করো। এরপর হচ্ছে তোমার গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা কেন বলবো? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে মূলত তোমাকে স্ট্রাকচার এবং এক্সাম্পল দুটাকেই ক্যাচ করতে হবে, দুটাই বুঝতে হবে। কারণ এখানে প্রেজেন্ট পার্টিসিপল হবে ভার্বের সাথে আইএনজি। আবার আমরা কিছুক্ষণ আগে যে কি বললাম, জিরান্ট, সেখানেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটার উপরে একটা ক্লাস নিব, কিন্তু বাট আজকের ক্লাসটাতে একটু বুঝো যে যখন নাউনের মতো কাজ করবে সেটা হচ্ছে যে জিরান্ট, আর যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এরপর আসো ফার্স্ট পার্টিসিপল। সো লিখে ফেলো তোমরা ফার্স্ট পার্টিসিপল। আমরা যখন স্ট্রং ভার্ব পড়ছিলাম তখন সেখানে বলেছে
ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান, এই ডানটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। সো দেখো এই ফার্স্ট পার্টিসিপলটা আবার কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, সো হি ইজ অ্যান এডুকেটেড পার্সন। হি ইজ অ্যান এডুকেটেড পার্সন। এই এডুকেটেড এই এডুকেটেডটা হচ্ছে তোমার ফার্স্ট পার্টিসিপল। ক্লিয়ার? এডুকেটেড। ডেফিনেশন খেয়াল করো, অ্যাডজেক্টিভ পার্সনের গুণ বোঝাচ্ছে, আর স্ট্রাকচারটা কি বলবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। দিস ইজ হোয়াট অ্যাবাউট ফার্স্ট পার্টিসিপল। ওকে, এবার আসো ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল। সো পারফেক্ট পার্টিসিপল দেখো ধারণাটা, having seen me he ran away। সে আমাকে দেখে দূরে গেল, পালিয়ে গেল, চলে গেল। তাহলে দেখো হ্যাভিং সিন, এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কেন? হ্যাভিং সিন আমাকে দেখে, আর স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল। যখনই স্ট্রাকচারটা দেখবা, যখনই বুঝবা যে এটা বাক্যের একটা অবস্থা নির্দেশ করতেছে, তখনই বুঝে নিবা এটা কি পারফেক্ট পার্টিসিপল। সো খেয়াল করো, ইনফিনিটিভ, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, প্রত্যেকটারই ডেফিনিশন আলাদা, স্ট্রাকচার আলাদা, এক্সাম্পল আলাদা। সো ইফ ইউ বি অ্যাটেন্টিভ and listen very carefully, then automatically you learning grow up day by day. But if you are not serious, then it is up to you, please. So this is all about non-finite verb. I hope you got this class. Inshallah we will see again the next video. Till then, Allah Hafiz.